হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনাগুলো ঠিকঠাক করছো। তো আমরা যেটা পড়াচ্ছিলাম যে অষ্টম শ্রেণীর যে আলোক চ্যাপ্টারটা আমরা পড়াচ্ছিলাম, তো সেখানে আমাদের সিলেবাসে যে সমস্ত জিনিসগুলো দেওয়া রয়েছে আমরা একটা একটা করে আলোচনাটা করেছি। তো আজকের ক্লাসে আমরা 4 নম্বর ক্লাসে যেটা আলোচনাটা করব সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। যেই বিষয়টা সম্পর্কে আমরা সপ্তম শ্রেণীতে জানতে শুরু করেছিলাম, অনেকটা জেনেছিলাম, সেইগুলো আমরা আরেকবার এখানটায় ভালো করে জানবো এবং সেই প্রতিসরণের সূত্রগুলোকে এখানে আরেকটু সুন্দরভাবে আমরা জানার চেষ্টা করব। তো প্রতিসরণ কাকে বলে? কাকে বলে প্রতিসরণ? না, আমরা পড়েছিলাম কি, যখন দুটো মাধ্যম, ধরো এখানে একটা জলের উপর আমরা তেল নিয়েছিলাম, নিচে একটা জল ছিল আর উপরে তেল নিয়েছিলাম, তাহলে এই জল এবং এটা ছিল জল, এটা ছিল তেল, এই যে দুটো তলের যে দুটো মাধ্যম যাদের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে, সেই রকম দুটো মাধ্যমের যে সংযোগ যে তলটা, তাকে আমরা কি বলেছি? বিভেদ তল। তাহলে এই যে তেল আর জলের বিভেদ তল, এইটা একটা বিভেদ তল, এটা হচ্ছে তেল আর জলের বিভেদ তল। উপরে রয়েছে বায়ু, তাহলে বায়ু আর যে তেলের বিভেদ তল। তাহলে এই রকম যে কতগুলো বিভেদ তল কিন্তু তৈরি হয় যখন কতগুলো ভিন্ন ঘনত্বের স্বচ্ছ মাধ্যম, যার আলোকীয় মাধ্যম যখন তারা পরস্পরের উপর থাকে, তখন কতগুলো বিভেদ তল সৃষ্টি করে। তো এই রকম যেখানে সংযোগ স্থল থাকবে, সেটা আমরা ছবির সুবিধার্থে এখানে নিচে নিচে দেখিয়েছি। কখনো বিভেদ তলগুলো এইরকম হতে পারে, এই পাশের একটা তল, তো আমরা একটা ধরো কাঁচ রেখেছি, কাঁচের সঙ্গে পাশে বায়ু রেখেছি, তাহলে বিভেদ তলটা কোনটা? এই যে রেখাটাই, এইটাই বিভেদ তল, তাহলে বায়ু আর এটা হচ্ছে কাঁচ, তাহলে কাঁচ আর বায়ুর সংযোগ স্থলের এটা হচ্ছে বিভেদ তল। এই বিভেদ তলে কি ঘটে? যখন আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলের উপর এসে পড়বে, তো এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, যদি লম্বভাবে পড়ে তার কিন্তু কোনো দিক পরিবর্তন হবে না, সে সোজাসুজি বেরিয়ে চলে যাবে। কিন্তু যদি বিভেদ তলে কোনো আলোক রশ্মি বাঁকাভাবে এসে পড়ে, তখন কি হবে? ওই জায়গায় থেকে কি হবে? আলোক রশ্মি কিন্তু তার গতির অভিমুখ পরিবর্তন করবে। অর্থাৎ এই যে আলোক রশ্মিটা একটা ধরো কোণ করে এসে দুই মাধ্যমের বিভেদ তলের উপর এই বিন্দুতে আপতিত হলো, আপতন বিন্দু হচ্ছে তাহলে কি? ও। তাহলে আমি যদি বলি এটা এ, এটা এম, এটা ও, এটা এন, তো এই যে রশ্মিটা ও এ রশ্মিটা কি? আপতিত রশ্মি। তো আমরা বিভিন্ন ছবির সাহায্যে আমরা যদি এইরকম একটা ছবি এঁকে দিই, এইরকম একটা ছবি আঁকি যেখানে রশ্মিটা এইভাবে এসে পড়েছে, এটা ও আপতন বিন্দু, এটা তাহলে এই যেটা আপতিত রশ্মি, এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। তো আমরা এই 1 নম্বর মাধ্যমটাকে আমরা যদি বায়ু মাধ্যম, দ্বিতীয় নম্বরটাকে যদি আমরা জল বলে থাকি, তো এক্ষেত্রে বিভিন্ন যে মাধ্যমগুলো হয়ে থাকি আমরা সচরাচর বলি আলোকীয় মাধ্যম। এখন এই আলোকীয় মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে, তাকে বলা হচ্ছে আলোকীয় মাধ্যম। এই আলোকীয় মাধ্যমগুলোকে আবার কোনোটাকে ঘন মাধ্যম এবং লঘু মাধ্যম, এই দুই ভাগে আমরা কিন্তু ভাগ করে থাকি। যে আলোর সাপেক্ষে যে মাধ্যমের প্রতিসরাঙ্কটা বেশি, তাকে আমরা বলবো আলোর সাপেক্ষে সেটা ঘন মাধ্যম। আবার আলোর সাপেক্ষে যে মাধ্যমের প্রতিসরাঙ্ক ব্যাপারটা আমরা যখন জানবো প্রতিসরণের সূত্রতে, তো সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে আলোর সাপেক্ষে যে মাধ্যমের প্রতিসরাঙ্কটা বেশি, সেইটা হবে আলোকীয় ঘন মাধ্যম, আর আলোর সাপেক্ষে যার প্রতিসরাঙ্কটা কম সেটা হচ্ছে লঘু মাধ্যম। তো বায়ু, আলোর সাপেক্ষে বায়ু কিন্তু একটা লঘু মাধ্যম। তো আলোর সাপেক্ষে বায়ু থেকে যখন জলে এসে পড়ছে, জলটা একটা আলোর সাপেক্ষে ঘন মাধ্যম। তো এক্ষেত্রে আমরা যখন দেখি আলো থেকে লঘু থেকে, এটা হচ্ছে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে, আলোকীয় ঘন মাধ্যমে প্রবেশ করলো, তো আলোক রশ্মির গতির অভিমুখ পরিবর্তন হয়ে গিয়ে এই অভিলম্বের দিকে বেঁকে আসে, এটা আমরা জেনেছিলাম। তাহলে এইটা কিন্তু প্রতিসরণ বলা হচ্ছে। তাহলে এই যে প্রতিসরণটা আমরা কখন পর্যবেক্ষণ করি? তো আমাদের হাতে ধরো একটা কাঁচের ধরো যে পেপার ওয়েট রয়েছে, তো আমাদের কাগজের উপর কোনো কিছু লেখা রয়েছে এবং তাকে যদি তার উপরে যদি পেপার ওয়েটটাকে চাপিয়ে দিই, তাহলে দেখবো যে সেই লেখাটা যেন একটু উপরের দিকে উঠে এসছে বলে মনে হয়। তাহলে ওইটা কিন্তু প্রকৃতপক্ষে প্রতিসরণের জন্যই হচ্ছে। তো প্রতিসরণ কাকে বলে? না, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার চেষ্টা করে,
দুই মাধ্যমের বিভেদ তলে ওর গতির অভিমুখ পরিবর্তন ঘটে যায়। এই যে গতির অভিমুখ পরিবর্তন হয়ে যায় একেই বলা হচ্ছে কিনা আলোর প্রতিসরণ। যেমন ভাবে আমরা সহজে ব্যাখ্যা করতে পারি, ধরো আমরা কোনো একটা সোজা শক্ত রাস্তার উপর দিয়ে সাইকেল চালাচ্ছিলাম, হঠাৎ করে একটা ঢালু রাস্তাতে নামতে হবে, বালির রাস্তা বা সোজা রাস্তাতেই বালির রাস্তা শুরু হয়েছে, তাহলে সেখানে দেখবো নামার সঙ্গে সঙ্গে আমাদের চাকাটা যেভাবে বেঁকে যাবে, ঠিক আলোর ক্ষেত্রেও সেই রকম। আলো যখন এক মাধ্যম থেকে যেতে যেতে হঠাৎ করে অন্য একটা মাধ্যম পাবে, তার স্টিয়ারিং বেঁকে যাবে। সে কিন্তু প্রকৃতপক্ষে এটা কেন হচ্ছে না, যখন আলো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছিল তো ওই মাধ্যমে আলো কিন্তু একটা গতিবেগ নির্দিষ্ট ছিল, সে যখন অন্য একটা মাধ্যম পাচ্ছে সেই মাধ্যমে তার গতিবেগ তত হচ্ছে না, হঠাৎ করে কমে যাওয়ার জন্য সে কিন্তু তার গতির অভিমুখটাকে পরিবর্তন করবে। তো এইটাই হচ্ছে আলোর প্রতিসরণ। তো এখন এই প্রতিসরণ বিষয়ে আলোর আমরা যেগুলো যেগুলো জেনেছিলাম 7-এ, সেইগুলো একটু মনে করে রাখা যাক। কোনটা আপতিত রশ্মি, কোনটা প্রতিফলিত রশ্মি, কোনটা আপতন কোণ, কোনটা আপতন বিন্দু, কোনটা প্রতিসৃত কোণ, সেইগুলো। এক্ষেত্রে আমরা ও বিন্দুতে, যে ক্ষেত্রে যেই জায়গাটাতে আলোটা এসে পড়েছে সেইটাকে আমরা কি বলবো, আপতন বিন্দু। যে আলোক রশ্মি বা আলোক রশ্মি গুচ্ছগুলো এসে পড়ছে সেটাকে বলবো আপতিত রশ্মি। আর ওই বিন্দুতে দুই মাধ্যমের এইটাকে আমরা কি বলবো, বিভেদ তল। ওই বিন্দুতে ওই বিভেদ তলের উপরে যে লম্বটা আমরা টানি, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা যদি রেখা কল্পনা করি, একে কি বলবো, অভিলম্ব। তাহলে এইটা পুরোটা অভিলম্ব। তাহলে এক্ষেত্রে আমরা এই আপতিত আলোক রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণটা করেছে, আপতিত আলোক রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে তাকে বলা হচ্ছে আপতন কোণ বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল থিটা আই। আবার প্রতিসৃত রশ্মি, যে রশ্মিটা বেঁকে এইভাবে প্রতিসৃত রশ্মিতে পরিণত হয়েছে, সেই প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করেছে তাকে আমরা বলবো রিফ্রাকশন অ্যাঙ্গেল বা থিটা আর। এখন আমরা যখন দেখি যে আলোক রশ্মি লঘু থেকে যখন ঘনতে যায় অভিলম্বের দিকে বেঁকে যায়, তাহলে ঠিক উল্টো কেসটা হবে। আলোক রশ্মি যদি আলোকীয় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়, উল্টো দিকে যদি আমরা রশ্মিটা করি তাহলে কি হবে, তখন কিন্তু ছবিটা কি হয়ে যাবে, এইটাই কিন্তু হবে। যখন এই রশ্মিটা এই দিক থেকে যাচ্ছে তখন এই কোণটাকে আমরা বলবো আপতন কোণ। এই আপতিত রশ্মি হবে তখন এইটা, তখন প্রতিসৃত রশ্মি হবে এইটা, তখন এই যে কোণটাকে আমরা বলবো থিটা আর। অর্থাৎ আলোক রশ্মি কিন্তু এইরকম প্রত্যাবর্তন নীতি মেনে চলে, অর্থাৎ আসার সময় যে পথে আসে তাকে যদি বিপরীত দিক থেকে চালনা করা হয় ঠিক সেই পথেই যাবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে গেলে অবিলম্বের দিকে বেঁকে আসে। তো এখন আমরা প্রতিসরণ সম্পর্কিত যে সূত্রগুলো একটু জানার চেষ্টা করব। সেই সূত্রগুলো কি কি? সূত্রগুলোর মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে কি, এই যে আপতিত রশ্মি, আমরা যে কোনো সেই দিকে রশ্মিটাকে তীরচিহ্নটাকে আমরা দিচ্ছি, আমরা এটাকে থিটা আরটাকে সেই দিকেটাকে মুছে দিচ্ছি। তাহলে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে। অর্থাৎ সমস্ত কিছু ব্যাপারটা একটা তলে ঘটতে দেখো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু যে বোর্ডের যে তলে ঘটছে ব্যাপারটা, এইটা হচ্ছে প্রথম সূত্র। এইটাকে আমরা বলছি যে সমস্ত কিছুগুলো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের উপর বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব এগুলো সবাই একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্রটা কি বলছে না, কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য, তো আমরা আলো যেটা আমরা দেখেছি সপ্তম শ্রেণীতে পড়েছি, সূর্য থেকে যে সাদা রশ্মিটা আসে ওটা প্রকৃতপক্ষে 7টা আলোর সমন্বয়ে গঠিত। অর্থাৎ আলোর যে রঙগুলো আলাদা কিসের উপর হচ্ছে না, ওর তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। তাহলে প্রত্যেক প্রকার রং মানে প্রত্যেক প্রকার তার আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, তার কম্পাঙ্ক। অর্থাৎ উৎসের কম্পাঙ্ক, যেখান থেকে আলোটা উৎপন্ন হয়ে আসছে সেই উৎসের কম্পাঙ্কের উপর ভিত্তি করে আলোগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। তো এখন একটা দ্বিতীয় সূত্র কি বলছে, দুটো নির্দিষ্ট মাধ্যমের জন্য কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির প্রতিসরণ ঘটলে তাদের
ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের যে অনুপাতটা এটা সবসময় ধ্রুবক থাকবে। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট কোণে আলোকরশ্মিটাকে ফেললাম, তখন নিশ্চয়ই প্রতিসরণ কোণটা একটা নির্দিষ্ট কোণেই ঘটবে। সেই সময় অবস্থায় এই থিটা আই এবং থিটা আর এর যে অনুপাত যা হবে, অন্য কোণে ফেললেও আলোকরশ্মিটাকে যদি অন্য কোণে ফেলি তাহলে সে এমনভাবে প্রতিসৃত হবে, তখনও তার আপতন কোণ ও প্রতিসরণ কোণের অনুপাতটা কিন্তু একই হবে। কোণগুলো আলাদা হতে পারে কিন্তু তাদের অনুপাতটা একই থাকবে। এই যে অনুপাতটাকে কি বলা হচ্ছে? প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক কিন্তু ধ্রুবক হবে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য দুটো নির্দিষ্ট মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক কিন্তু নির্দিষ্ট হবে, ধ্রুবক হবে। এই সূত্রটাকে বলা হচ্ছে, আমরা জানি যে এটাকে স্নেলের সূত্রও বলা হয়। স্নেল, বিজ্ঞানী স্নেল এটা আবিষ্কার করেছে, স্নেলের সূত্রও বলা হচ্ছে। তো এক্ষেত্রে প্রতিসরাঙ্ক যে এই মাধ্যমে, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক? যে 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ আলোক রশ্মিটা যে মাধ্যমে প্রবেশ করছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে কথা বলা হচ্ছে। তাহলে আলোক রশ্মি এখানে যদি 1 থেকে 2-তে ঢুকছে, তাহলে আমরা কার প্রতিসরাঙ্ক বলবো? মিউ অফ 2। কার সাপেক্ষে? মিউ 1 অফ 2। এই প্রতিসরাঙ্কটাকে মিউ দ্বারা সিম্বলাইজ করা হয় এবং কোন মাধ্যম থেকে কোন মাধ্যমের দিকে যাচ্ছে সেটা বোঝানোর জন্য 1 to 2 বলা হচ্ছে। যদি 1টাকে আমরা বায়ু বলেছি তাহলে এম এয়ার, 2 ওয়াটার, এম এ ডব্লিউ, এটাকে বলা হবে আলোর বায়ু সাপেক্ষে যে জলের প্রতিসরাঙ্ককে বোঝানো হচ্ছে এটা। তাহলে এই কথাটার অর্থ কি না, বায়ু সাপেক্ষে যে জলের প্রতিসরাঙ্ক, এখন আলোক রশ্মিটা যদি শূন্য মাধ্যম থেকে গিয়ে কোনো মাধ্যমে প্রবেশ করে তখন সেইটাকে ধরো কোনো শূন্য মাধ্যম তার সাপেক্ষে অর্থাৎ ভ্যাকুয়াম থেকে গিয়ে কোনো একটা মিডিয়ামে গিয়ে প্রবেশ করেছে, এই প্রতিসরাঙ্কটা এখন তাকে বলা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। তাহলে আলোক রশ্মি যদি শূন্য মাধ্যম থেকে কোনো মাধ্যমে প্রবেশ করে তখন সেই শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হচ্ছে, জিরো মিন্স ভ্যাকুয়াম, শূন্য মাধ্যম থেকে কোনো মাধ্যমে প্রবেশ করলে ওটাকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে বলা হচ্ছে। তাকে তখন শুধু মিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, তখন ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তো এইভাবে আমরা যে প্রতিসরাঙ্কের যে দ্বিতীয় সূত্রটাকে আমরা জানার চেষ্টা করছি, এটাকে একটু ভালো করে বোঝার জন্য এই যে আমরা একটা ছবি যদি আঁকি স্পষ্ট করে আরেকবার, যেখানে আমরা আপতন কোণ, প্রতিসরণ কোণ, বিভেদ তল এইগুলো সব ধরো এঁকেছি। তো এই আপতন বিন্দুকে কেন্দ্র করে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, তো আমাদের বৃত্তটা সঠিক হয়নি, তো আমরা যাই হোক এটা এ ও রশ্মি ও বি রশ্মি হয়ে বেরিয়ে যাচ্ছে। এখন ও বিন্দু থেকে এইটা বিভেদ তলের উপর যে লম্ব টেনেছি ধরো এম এন, এটা লম্ব টেনেছি। এখন আলোক রশ্মিটা যে বৃত্তটা অঙ্কন করার পরে যে বিন্দুকে কাট করেছে এটা বলছি ধরো এক্স, এইখানে যে বিন্দুতে কাট করেছে এটা হচ্ছে ওয়াই। তো ওই এক্স থেকে এই ও এম এর উপর একটা যদি লম্ব টানি, এটাকে আমি যদি বলি এন ওয়ান বা এন ড্যাশ, এই বিন্দু থেকে এইটার উপর একটা লম্ব টানি যদি এটাকে বলি এন ডবল ড্যাশ, তাহলে আমরা দেখব কি কোনো একটা আলোক রশ্মির ক্ষেত্রে যখন দুটো নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট রঙের আলোক রশ্মি, কোনো একটা নির্দিষ্ট, তখন আমরা এই যে এক্স এন ড্যাশ বাই ওয়াই এন ডবল ড্যাশ, এই অনুপাতটা কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে দুটো নির্দিষ্ট মাধ্যমের জন্য এই অনুপাতটা সবসময় ধ্রুবক হবে। তো এই কোণ যেটাকে আমরা আগের যে ছবিতে আমরা যেটাকে কোণ বলে বলেছিলাম, আমরা এখানে বোঝার সুবিধার্থে আমরা এখন একটা যে কোণ মানে এই রেখাটার দ্বারা বোঝাচ্ছি। এখন আমরা যদি অন্য কোনো রশ্মিকে প্রবেশ করিয়ে প্রতিসরণটা ঘটতে থাকে, তখন যে এইখানের থেকে এই বাহুর সঙ্গে এই বাহু থেকে এই বাহুর যে অনুপাত, এই বাহু বাই এই বাহুর যে অনুপাত পাবো আগের অনুপাতের সঙ্গেই সমান হবে। অর্থাৎ এইটা যদি আমি বলছি এক্স ড্যাশ, এটাকে বলছি ধরো এন টু, এটাকে বলছি ধরো ওয়াই ড্যাশ, এটাকে বলছি এন টু ড্যাশ। তাহলে আমরা এখানেও দেখতে পাবো যে এক্স ড্যাশ এন টু বাই ওয়াই ড্যাশ এন টু ড্যাশ,
ওয়াই ড্যাশ ইনটু ড্যাশ, এটা কিন্তু এটাও ধ্রুবক। অর্থাৎ কোনো একটা দুটো নির্দিষ্ট মাধ্যমের সাপেক্ষে কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে এই যে অনুপাতটা ধ্রুবক হবে, এইটাকে আমরা বলছি কি প্রতিসরাঙ্ক। তাহলে এই যে সূত্রটাকে, এটাকে বলা হচ্ছে স্নেলের সূত্র বলে বলা হচ্ছে। তো আমরা এর পরের ক্লাসে আমরা এই প্রতিসরণের কিছু যে ব্যবহারিক দৃষ্টান্তগুলো নিয়ে আলোচনাটা করব, যেখানটায় প্রতিসরণটার এই যে কোণটাকে ধীরে ধীরে আরো যদি বাড়াতে থাকি ঘন লঘু থেকে ঘনের দিকে যাওয়ার সময়, তখন কিছু বিশেষ ঘটনা ঘটতে আমরা দেখব, যেটা নিয়ে আমরা আমাদের পরের ক্লাসে, শেষ ক্লাসে এটা আলোচনাটা করব। তো আজকের ক্লাসের পড়াগুলো নিশ্চয়ই তোমরা বোঝার চেষ্টা করেছো, এবং যদি না বুঝতে পারো তো বইটাকে আবার একবার পড়বে, আবার ভিডিওটাকে একবার দেখবে যদি। তো এইখানে আমরা দেখব যখন বিভিন্ন ভিন্ন রং ব্যবহার করা হয়, এই লাল রঙের ক্ষেত্রে কোনো একটা দুটো নির্দিষ্ট মাধ্যম, ধরো এটা বলছি বায়ু আর এটা জল, তাহলে ধরো একটা নির্দিষ্ট রশ্মি নিলাম, লাল বর্ণের রশ্মি, অর্থাৎ তার যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর, ধরো লাল বর্ণের আলোক রশ্মি নিয়ে যখন আমরা এই দুই মাধ্যমের যখন প্রতিসরাঙ্কটা তুলনা করছিলাম, এই জলের প্রতিসরাঙ্ক, তখন আমরা পাবো দেখো মিউ আর যদি বলি সেটা একটু বেশি হবে। অপরপক্ষে যখন সবুজ কিংবা বেগুনি এই সমস্ত বর্ণ নিয়ে যখন এই জলের মধ্য দিয়ে আমরা পরীক্ষাটা করব, তখন কিন্তু আবার প্রতিসরাঙ্কটা ওই জলেরই পাবো, ধরো ভায়োলেটের পাবো, সেটা কিন্তু আবার কম পাবো। তো এক্ষেত্রে আমরা দেখব যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে যে মাধ্যমের যে প্রতিসরাঙ্কের একটা সম্পর্ক আমরা উঁচু ক্লাসে যেটা পড়বো, রিলেশন মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এই সূত্র রূপে কিন্তু ভ্যারি করে, যেখানে এই মিউটা যেটা বলছি আমরা প্রতিসরাঙ্ক, আর ল্যামডাটা হচ্ছে কি যে আলোক রশ্মিটা পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রতে আমরা আগেই আলোচনা করেছি, ল্যামডাটা হচ্ছে ল্যামডা আর লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি হয় ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায়। তাহলে আমরা যদি ল্যামডা এই যে ভগ্নাংশের মধ্যে এই পার্টটা যদি অনেক বড় হয়, তাহলে মিউ আরটা ছোট হবে, মিউ আর যেহেতু মিউ আরটা এক্ষেত্রে ছোট হবে। মিউ আর অর্থাৎ যে লাল রঙের ক্ষেত্রে লঘুতর মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের ঘনতর মাধ্যমে প্রতিসরাঙ্কের মান হবে লাল বর্ণের ক্ষেত্রে বেশি হবে, লাল বর্ণের ক্ষেত্রে এই মানটা যেহেতু বড়, মানে ভগ্নাংশের সাপেক্ষে এই মানটা কিন্তু তুলনামূলক ছোট, তখন মিউ রেটটা কিন্তু ছোট হওয়ার কথা। তো এই সূত্র অনুযায়ী কিন্তু ভ্যারি করবে। তো বোঝা গেছে। তো নিশ্চয়ই এইটা আমরা থিওরিটিক্যালি যখন উঁচু ক্লাসে উঠবো এইগুলোর প্রমাণ নিয়ে, অর্থাৎ আলো যেখানে পড়ছে তার ইন্টারনালি কি হচ্ছে ব্যাপারটাকে আরো সূক্ষ্মভাবে যখন আমরা যাচাই করার চেষ্টা করব, সেইখানের অণু পরমাণুর যে ইলেকট্রনের সঙ্গে কি ঘটছে, এই আলো যেটা যাচ্ছে সেটা প্রকৃতপক্ষে বা কি তার কি ঘটছে সেটা যখন আরো সূক্ষ্মভাবে গভীরভাবে পর্যালোচনা করব, তো তখনই আমরা এই সমস্ত সূত্রগুলো জানবো, এবং যেইগুলো দিয়ে আমরা আজকের যে সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে যে বিজ্ঞানে যে বিষয়গুলো উপরিগতভাবে দেখতে পাচ্ছি তার সঙ্গে তার ব্যাখ্যাটা কিন্তু আমরা উঁচু ক্লাসে পাবো। তো এইভাবে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি।